আচ্ছা, এর আগে 18টা এমসিকিউ আলোচনা করেছিলাম আমরা মূল কনসেপ্ট থেকে। ঠিক আছে, এরপর 19 থেকে আমাদের শুরু হবে। আবারও আমি বলছি যে আমাকে দেখে কপি করলে হবে না, মানে আমি বলে দিচ্ছি এই অনুযায়ী পরপর টুকে গেলে কিন্তু হবে না, নিজেকে চেষ্টা করতে হবে। প্রথমে ভিডিও পজ করে নিজে করার চেষ্টা করবি প্রত্যেকটা কোশ্চেনকে। ঠিক আছে, তারপর যদি না পারিস তখন তুই আমার সলিউশনটা দেখবি। দেখ, 19 থেকে কোশ্চেনগুলো আমরা করব। 19 থেকে দেখ, প্রথমেই 19-এর কোশ্চেনটা চলে। 19-এর কোশ্চেনটা কি বলেছে আমাকে দেখ। হাইড্রোজেন এবং ক্লোরিন এরা দুজন বিক্রিয়া করে HCl তৈরি করছে। বলছে এখানে যে বিক্রিয়াটা হচ্ছে, হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে HCl তৈরি করছে, এখানে আয়তনের অনুপাত হচ্ছে 1:1:2। বলছে এই তথ্য অনুযায়ী এটি কোন সূত্রকে সমর্থন করছে, এরকম টাইপের কোশ্চেন দেয়া আছে। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম তোকে বলি যে আমাদের গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলেছিল। বলছে যে যদি বিক্রিয়ক, মানে একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক অণুগুলো একটা নির্দিষ্ট তাদের নির্দিষ্ট আয়তন অনুপাতে বিক্রিয়া করবে এবং উৎপন্ন বিক্রিয়াত পদার্থ যদি গ্যাসীয় হয়, তবে তাদের আয়তন, মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের আয়তন এটা মানে সরল অনুপাতে থাকবে, এটা বলেছে। তাহলে এক আয়তন হাইড্রোজেন, হ্যাঁ, এক আয়তন হাইড্রোজেন প্লাস এক আয়তন হচ্ছে আমাদের ক্লোরিন, এক আয়তন ক্লোরিন। ঠিক আছে, এরা দুজন যখন বিক্রিয়া করছে তখন দু আয়তন কি তৈরি করছে, দু আয়তন HCl তৈরি করছে। দু আয়তন কি তৈরি করছে, HCl তৈরি করছে। তাহলে এটাকে, এই যে আয়তনের অনুপাত, একটা সরল অনুপাতে এরা বিক্রিয়া করছে, এর এক আয়তনের সাথে এর এক আয়তন বিক্রিয়া করে এর দু আয়তন তৈরি করলো। তাহলে এই যে সরল অনুপাতে একটা বিক্রিয়াটা হচ্ছে, এটা কোন সূত্রকে সমর্থন করছে? ডেফিনেটলি গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তবে ডি আনসার হয়ে যাবে। পরের কোশ্চেন হয়, পরের কোশ্চেন কি বলছে দেখ। পরের কোশ্চেন বলছে যে হিমোগ্লোবিনে ওজন ভিত্তিক এত পার্সেন্ট আয়রন আছে, হিমোগ্লোবিনের আণবিক ভর যদি এত হয়, তাহলে এক অণু হিমোগ্লোবিনের মধ্যে উপস্থিত লোহার পরমাণু সংখ্যা কত হবে? আমরা যদি টোটাল ভরটা জানি, তার মানে আমি এটা লিখতে পারি যে হিমোগ্লোবিনের মধ্যে লোহার ওজনটা কতটা। হিমোগ্লোবিনের ভর কত? হিমোগ্লোবিনের ভর হচ্ছে 67,200, এটা বলে দিয়েছে, প্রায় এতটা। এবার এর কত পার্সেন্ট আয়রন আছে? বলছে এর যে মোট ভর, তার এই মোট ভরের কত পার্সেন্ট আয়রন আছে? 0.33% আয়রন আছে। 335 আছে, আমি 33 নিলাম, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 33% আয়রন আছে। তোরা ভাবতেই পারিস যে তাহলে এরর আসবে, মোটেই না, আমার কাছে 4টে অপশন আছে, হ্যাঁ, কাছাকাছি যে ভ্যালুটা আসবে সেটাই আমরা আনসার করে দিতে পারবো। হয়ে গেল এটা। এবার দেখ, আমাকে কি করতে হবে, আমাকে এখানে লোহার পরিমাণটা বার করতে হবে। এটা গুণ করলে আমরা লোহার পরিমাণ পেয়ে যাবো। লোহার পরিমাণ তাহলে কত আসছে? 67200 ইন্টু এটা 33%, মানে সরি 0.33%, 0.33 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। দুটো শূন্য কেটে গেল এখান থেকে। 0.33 মানে 1/3, ওর ফ্র্যাকশনাল ভ্যালু 672 ইন্টু এটা হচ্ছে 1/3। 3 দিয়ে এটা কাটলে 3 দুগুণে 6, 3 24 72, তাহলে 2 2 4 আসছে, 2 2 4 এত গ্রাম। অ্যাকচুয়ালি তার মানে হিমোগ্লোবিনের মোট ভরের এত গ্রাম কি আছে। যদি আমরা হিমোগ্লোবিনের গ্রাম আণবিক ভর ধরে নিই 67,200, তাহলে তার মধ্যে লোহা কতটা আছে? লোহা আছে 224 গ্রাম। তাহলে এই যে 224 গ্রাম আমি আয়রন পেলাম, এই 224 গ্রাম আয়রনে কতগুলো আয়রনের পরমাণু আছে কি করে বার করব? 224 ডিভাইডেড বাই একটা পরমাণুর ভর দিয়ে ভাগ করতে। একটা আয়রনের ভর কত? 56। তাহলে এটা আরামসে 4 দিয়ে কাটছে, 4 5 4 4 24, তাহলে আনসার কি হবে? 4 আনসার হবে 4। তাহলে এটার কি কোনো শর্ট ট্রিক্স নেই? তাহলে প্রশ্নটাকে ভালো করে বল, তারপর আমি তোকে শর্ট ট্রিক বলছি। এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া যে আমি কিভাবে বার করলাম হিমোগ্লোবিনের একটা অণুতে লোহার পরমাণুর সংখ্যা, এটা আমি কিভাবে বার করলাম। এটা তার একটা জেনারেল একটা ফিগার বলতে পারিস। এইবার আমি যদি বলি যে এটা আমি শর্টে কিভাবে করব, যদি তোকে কোনো অণুর আণবিক ভর বলে দেয় এবং ওই অণুটার মধ্যে কোনো একটা পরমাণুর তোকে পার্সেন্টেজ বলে দেয় ওজন ভিত্তিক, তাহলে আণবিক ভরকে পার্সেন্টেজ দিয়ে গুণ করলে ওই অণুর ভর বেরোবে। আর ওই অণুর সরি পার্সেন্টেজকে ওই পরমাণুর ভর দিয়ে পার্সেন্টেজ, যেটা আণবিক ভর, সেই আণবিক ভরটাকে যদি আমি পার্সেন্টেজ দিয়ে গুণ করি, ওই পরমাণুর পার্সেন্টেজ দিয়ে গুণ করি, তাহলে সেই পরমাণুর ভরটা বেরোবে। সেই পরমাণু সংখ্যা কি করে বার করি আমরা? তুই একটা কথা ভাবনা, আমি বলছি যে একটা যৌগের মধ্যে লোহা আছে সাপোজ 112 গ্রাম লোহা আছে। তা তোকে যদি বলি কটা লোহার পরমাণু আছে, ওর 1 মোলের লোহার কটা পরমাণু আছে, তাহলে তুই বলবি ওর মধ্যে 2 মোল লোহার পরমাণু আছে, কেননা 1 মোল লোহার মতো 56 গ্রাম, আর আমি পাচ্ছি 112 গ্রাম, তাহলে 2 দিয়ে ভাগ, 56 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে এইরকম ব্যাপারটা। তাহলে আমরা কি করব, যে ডাইরেক্ট এটা যদি আমি বার করি, তাহলে লোহার পরমাণু সংখ্যা হবে আয়রনের পরমাণু সংখ্যা, নম্বর অফ অ্যাটম অফ আয়রন। তাহলে সেক্ষেত্রে আয়রনের পরমাণু সংখ্যা হবে, আয়রনের পরমাণু সংখ্যা
তারপর আমরা তোরা নিজেরা করতে পারিস। দেখ প্রথমে হচ্ছে আণবিক ভর বসালাম 67200 ইন্টু কোন মৌলের ওজন ভিত্তিক পার্সেন্টেজ বলছে লোহার 0.33533 বসাচ্ছি 33%, ডিভাইডেড বাই একটা লোহার ভর কত, একটা লোহার ভর হচ্ছে 56। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 67200 ইন্টু এটা 0.33 বাই হয়ে যাবে আমার 100, এখানে কত আসছে 56, এই দুটো শূন্য কেটে গেল, তার মানে এখানে আসছে 672 ইন্টু হচ্ছে 1/3, এখানে 56 দিয়ে ভাগ হচ্ছে, এখানে 224 আসছে, আর এটা আরামসে কাল এটা 4 দিয়ে চলে আসছে, তাহলে আনসার হচ্ছে 4। নেক্সট কোশ্চেনটা দেখ, একই রকম ভাবে আমি নাইট্রোজেন পরমাণুটা বার করতে বলেছি। এখানে ক্যাফিনে এত পার্সেন্ট নাইট্রোজেন আছে, যদি ক্যাফিনে আণবিক ভর 194 হয় তাহলে 1 নম্বর ক্যাফিনে কতগুলো নাইট্রোজেন পরমাণু হবে, কি করতে বলেছিলাম, এইটার সঙ্গে এইটা গুণ করবো, নাইট্রোজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো, তাহলে 194 ইন্টু 28.9 ডিভাইডেড বাই কত হবে, এক নাইট্রোজেন একটা পরমাণু ভর 14, এটা হয়ে গেল নাইট্রোজেন পরমাণুর সংখ্যা, এক লাইনে উত্তর হবে ভাই। তাহলে 14 দুগুণে 28, প্রায় 2 দিয়ে কাটছে, তাই তো, এত পার্সেন্ট ছিল না, এখানে পার্সেন্ট ছিল, তাহলে এটা হচ্ছে এটা কাটছে 2 দিয়ে, তো 2%-এর কাছে আছে, 2 থেকে একটু বেশি হবে, তাহলে 194 ইন্টু মনে করো এটা 2/100, 2/100 মানে এটা ধর 1.94 ইন্টু এটা 2 পয়েন্ট সামথিং, মানে 2 এর থেকে একটু বেশি এখানে আছে, কারণ দেখ আমি এটা 28 হলে 2 দিয়ে কাটতো, কিন্তু এই 28.9 ছিল, তো আমার 2 থেকে একটু বেশি আছে। এবার দেখ এটা 1.9, তাহলে 19 দুগুণে কত হচ্ছে, আমি যদি এটা 19ও ধরে নিই, আমি যদি এটা 19ও ধরে নিই, মানে 19 বলতে 1.9ও ধরে নিই, তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করে 3.8 হবে, তো 3.8 এর থেকে একটু বেশি হবে উত্তরটা, কারণ এটা 2 নেই, 2 তো নয়, 2 এর থেকে একটু বেশি, তাহলে 3.8 এর থেকে একটু বেশি হবে, তার মানে এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে 3 আছে, 4 আছে, 3.8 এর থেকে বেশি মানে সেটা কত হবে, আনসার হবে 4, তাহলে 4 আনসার হয়ে গেল, তাহলে আনসারটা কি হলো 4। নেক্সট বলছে একটি ধাতুর হচ্ছে আপেক্ষিক তাপ, এখানে প্রশ্ন কি বলছে, একটি ধাতুর আপেক্ষিক তাপ 0.32 হলে ওই ধাতুটির পারমাণবিক ভর কত। দেখ আমরা আনুমানিক পারমাণবিক ভরের একটা ফর্মুলা পেয়েছিলাম, আনুমানিক পারমাণবিক ভর হচ্ছে 6.4 বাই আপেক্ষিক তাপ, তাহলে ওর পারমাণবিক ভর কত হবে, এটা কিন্তু আনুমানিক পারমাণবিক ভর, ডুলং পেইটের সূত্র, আনুমানিক পারমাণবিক ভর সমান হচ্ছে 6.4 ডিভাইডেড বাই আপেক্ষিক তাপ মানে 0.32, 0.32, দশমিক তুললাম, নিচে এলে 10, এই দশমিকটা তুললাম, উপরে গেল 100, এটা কাটাকুটি হয়ে গেলে 2 দিয়ে কাটলে 2, 20 আনসার হচ্ছে 20। নেক্সট বলছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় 10 ডিএমকিউ মানে 10 লিটার নাইট্রোজেন গ্যাস এবং 10 ডিএমকিউ এক্স গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান, তাহলে এক্স গ্যাসটি হলো কোনটা, মানে 10 লিটার 10 ডিএমকিউ নাইট্রোজেন গ্যাসে এবং 10 ডিএমকিউ তোর হচ্ছে যে কোনো সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যকই অণু থাকবে, তাহলে এখানে এক্স গ্যাসটি হলো কোনটা, সমান সংখ্যক অণু বর্তমান, তো এখানে এক্স গ্যাসটি হলো কোনটা, এখানে প্রত্যেকটা গ্যাসই হবে আনসার, এটা একটু প্রশ্নটা একটু ভুল আছে, এক্স গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান আছে, নাইট্রোজেন গ্যাসের মধ্যেও যতগুলো অণু থাকবে সমায়তন একটি নির্দিষ্ট উষ্ণতায় বলেছে, তাহলে 10 ডিএমকিউ নাইট্রোজেন গ্যাসের যতগুলো অণু থাকবে 10 ডিএমকিউ এক্স গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, এটা প্রত্যেকটা গ্যাসের মধ্যেই সমান সংখ্যক অণু থাকবে। ঠিক আছে, এবার যদি আমাকে বলতো যে হ্যাঁ নাইট্রোজেনের যা আণবিক ভর সেটার সাথে কার আণবিক ভরটা ম্যাচ করছে, তাহলে তার রেসপেক্টে দেখতে গেলে নাইট্রোজেন 28, এখানে কার্বন মনোক্সাইডেরও কিন্তু 28, তাহলে এটা আমরা যেতে পারি, মানে ওইটাই দিতে যেতে পারি। তো এমনিতে কিন্তু এই প্রশ্নটা একটু কারেকশন করা দরকার, কারণ এখানে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যকই অণু থাকে, তো 10 ডিএমকিউ নাইট্রোজেন গ্যাসের মধ্যে যতগুলো অণু থাকবে, অণুর কথা বলা হয়েছে পরমাণুর কথা বলা হয়নি, তো 10 ডিএমকিউ তোর হচ্ছে গ্যাস যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে, সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। নেক্সট 24-এর প্রশ্নটা আমাকে কি বলেছে, 24-এর প্রশ্নটা আমাকে বলেছে যে 20 গ্রাম 20% বিশুদ্ধ চুনাপাথরকে 20 গ্রাম 20% বিশুদ্ধ, তার মানে 20 গ্রামের মধ্যে চুনাপাথর আছে কতটা, 20 গ্রাম আমি নিয়েছি, কিন্তু 20 গ্রামের মধ্যে 20% বিশুদ্ধ, তাহলে 20% বিশুদ্ধ মানে আমার এখানে পিওর মানে চুনাপাথর আছে কতটা, আছে আমার 4 গ্রাম, এটা 100/5 4 গ্রাম আছে, কত গ্রাম আছে 4 গ্রাম আমার চুনাপাথর আছে, এবার এই 4 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে কত ভরের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা আমাকে প্রশ্ন করেছে। তাহলে আমরা যদি CaCO3 কে উত্তপ্ত করি তাহলে সেই জায়গায় আমরা পাই CaO প্লাস হচ্ছে CO2, 100 গ্রামকে যদি হিট করি তাহলে 44 গ্রাম পাই, 4 গ্রামকে হিট করলে কত পাবো, 44/100 গুণিতক 4,
কোনো চাপ নেই, 4×4 = 17 লাখ, 4×4 = 17, 176/100 মানে 1.76, এটা আনসার হবে 1.76 গ্রাম। সি ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা বলছে যদি 100 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে, যদি আমরা 100 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21 সংখ্যক অণুকে সরিয়ে নিই, তবে বাকি কত সংখ্যক মোল CO2 পড়ে থাকবে? কত মোল, বাকি কত সংখ্যক মোল CO2 পড়ে থাকবে, এটা আমাকে প্রশ্ন। তো 100 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আগে কতগুলো অণু আছে বার করে নিই। 100 মিলিগ্রাম বলেছে, মিলিগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 0.1 গ্রাম, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ওয়েট বেরোবে। এবার এই 0.1 গ্রামে কতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু আছে কিভাবে বার করবো আমি? 0.1 ডিভাইডেড বাই আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। বুঝতে না পারলে একবার বলে দিই, যে কোনো পথে গ্রাম পরিমাণকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলে মরে যায়, মোলকে অ্যাভোগাড্রো সংখ্যাতে গুণ করলে অণু সংখ্যা পাওয়া যায়। তাহলে 0.1 ডিভাইডেড বাই 44 ইন্টু এটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের অণু সংখ্যা। এখান থেকে কতগুলো অণুকে সরিয়ে নিয়েছে? এখান থেকে সরিয়ে নিয়েছে 10⁻21 সংখ্যক অণুকে সরিয়ে নিয়েছে। ক্লিয়ার? 10⁻21 সংখ্যক অণুকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই জায়গায় 0.1 আর এই 23 যদি গুণ হয়, তাহলে উপরে কত আসে? 6.022 ইন্টু 10⁻, এটা 22 ডিভাইডেড বাই 44, এটা আসছে -10⁻21। আচ্ছা, এটাকে যদি আমি 60 করে নিই, তাহলে এটা হচ্ছে 60.22 ইন্টু 10⁻21 বাই হচ্ছে 44 -10⁻21। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 11 দিয়ে কাটছে, 4 15 60, 15 দশমিক, এখানে 4 দিয়ে কাটছে, 4 5 20, 4 5 20, ঠিক আছে, ওইটুকুই নিলাম। 11 দিয়ে কাটবো এটাকে, 11 দিয়ে কাটলে কত আসছে? এটা 11 × 11, 11 × 11, তার মানে 4 4 0, তার মানে 3, 3 আর 3 7, 7 এদিকে মানে ওই 6, 1 পয়েন্ট কাছাকাছি মান ধরে এগোচ্ছি, 1.36 ইন্টু 10⁻21 মাইনাস 10⁻21, 10⁻20 -21টা যদি গুণ মানে কমন নিয়ে নিই, মাইনাস কেন করছি, প্লাস ছিল, ঠিক আছে, যদি কমন নিয়ে নিই তাহলে 1.36 মাইনাস 1 হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 0.36 ইন্টু 10⁻21। এতগুলো অণু পড়ে থাকবে, এতগুলো অণু আমার পড়ে থাকছে, তাহলে 0.36 ইন্টু 10⁻21, এটাকে মূলে কনভার্ট করতে গেলে অ্যাভোগাড্রো সংখ্যাতে ভাগ করতে হবে, ইন্টু 10⁻23, এটা উপরে উঠলো, তার মানে আচ্ছা আমি এটাকে কাজ করি, এটাকে 20 করে নিই, 3.6, 36ই করে নিচ্ছি, 36 ইন্টু 10⁻, এটা 19, দুবার কমিয়েছি, এটা দুবার ডান দিকে চলে, এটা দুবার কমবে, বাই নিচে 6 ইন্টু 10⁻23 ছিল, এটা -23 করে দিচ্ছি ওপরে, 6 6 36, আমি 6 ইন্টু 10⁻4, এরকম 6 ইন্টু 10⁻4, তার মানে আমি লিখতে পারি 0.611 ইন্টু 10⁻3। এই অপশন অনুযায়ী, কাছাকাছি মান অনুযায়ী এটা ডি অপশন আসছে, আনসারে কি আসছে? ডি আনসার আসছে। পরের কোশ্চেন কি আছে? পরের কোশ্চেন বলছে যে এসটিপিতে 3 গ্রাম ওজনের আয়তন, 3 গ্রাম ওজনের আয়তন কত হবে? খুব ইজি কোশ্চেন। দেখো 3 গ্রাম ওজনের আয়তন আমি বার করব। 3 গ্রাম ওজনের আয়তন ক্যালকুলেশন করার জন্য আমাকে করতে হবে কি, যে কোনো পদার্থের গ্রাম থেকে তার মোল বা আয়তন যদি আমি বার করতে চাই, আয়তন বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমার কাজ হবে যে ওয়েট বাই আণবিক ভর করলে মোলে যাবে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে অণুতে যায়, আয়তন 22.4 লিটার দিয়ে গুণ করলে তোর ভাই কিসে চলে যাবে? আয়তনে চলে যাবে। তার মানে আমি ডাইরেক্ট আয়তন বার করতে গেলে আমাকে ওয়েট যেটা দিয়েছে 3 বাই আণবিক ভর ওজনের 48 ইন্টু কত হবে? 22.4। 3 দিয়ে কাটলে 3 16 48, 4 দিয়ে কাটলে 4 4 16, এটা 4 5 20, 4 4 24, 4 4 14 56 হয়, তাই তো? 4 14 56 মানে 1.4 লিটার, আনসার হচ্ছে 1.4 লিটার। কোনো চাপ নেই, পুরো চাপলেস জিন্দিগি একদম, কোনো কথা হবে না। তারপর চলে যাবো পরেরটা বলছে যে 20 গ্রাম নাইট্রোজেন এবং 3 গ্রাম হাইড্রোজেন যদি পরস্পর প্রদত্ত বিক্রিয়া করে, তাহলে লিমিটিং বিকারক কোনটি এবং উৎপন্ন অ্যামোনিয়ার মোল সংখ্যা কত? তো সেক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্টের একদম লেজেন্ডারি ট্রিক্স তোমাদেরকে শেখানো হয়েছিল। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, এখানে লিমিটিং রিয়েজেন্ট মানে পরিমাণটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে লিমিটিং রিয়েজেন্ট কোনটা। তাহলে আমি প্রথমে বিক্রিয়া লিখে নেবো। নাইট্রোজেন এটা 20 গ্রাম নিয়েছে, 20 গ্রাম মানে 20 বাই কত হয়ে যাচ্ছে? 28 মোল হয়ে যাচ্ছে এটা, প্লাস তোমার 3 গ্রাম হাইড্রোজেন, 3 গ্রাম হাইড্রোজেন মানে 3 বাই তোমার হচ্ছে 3 গ্রাম হাইড্রোজেন, সরি 3 গ্রাম হাইড্রোজেন কেন বলছি, 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে, বিক্রিয়াটা লিখে নিই। এখানে 5 গ্রাম হাইড্রোজেন দিয়েছে, তাহলে 5 বাই কত হবে? 5 বাই এখানে তোমার হাইড্রোজেনের
মোলটাকে বার করি, হাইড্রোজেনের মোল হচ্ছে 5/2। এবার এর সহগ দিয়ে এখানে ভাগ হবে, এখানে এর সহগ দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তো এখানে লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে 20/28, এই জায়গায় নাইট্রোজেনের আসছে, আর এখানে 5/3 × 6 আসছে। এদের মধ্যে কোনটা বড় গো? কোনটা হচ্ছে, এটা 6 দুগুণে 12, এটা 120 আসছে, আর এটা 5 দিয়ে গুণ করলে 5 20 100, আর 5 8 40, এটা 140 আসছে, মানে এইটা বড়, এইটা তার মানে নাইট্রোজেন এখানে লিমিটিং রিয়েজেন্টটা কম আছে, নাইট্রোজেনের পরিমাণটা এই জায়গায় কম আছে, ঠিক আছে। আর এমনিতে আমি করে দেখে নিতে পারবো, দেখো 6 গ্রাম হাইড্রোজেন 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাই তো। এবার 5 গ্রাম কত সঙ্গে বিক্রিয়া করবে সেটা করলেও হবে। হ্যাঁ, তো নাইট্রোজেন এখানে আমার আসছে লিমিটিং রিয়েজেন্ট, নাইট্রোজেনটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট নাইট্রোজেন, তাহলে 9 এই অপশানটা উত্তর হবে, আর 9 এই অপশানটা উত্তর হবে। যদি তোমরা লিমিটিং রিয়েজেন্ট না জানো, যদি তোমরা লিমিটিং রিয়েজেন্ট না জানো, তাহলে সেক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্টটা একবার ভালো করে পড়ে নাও, সেখানে কি কি ফর্মুলা ছিল, লিমিটিং রিয়েজেন্ট কিভাবে বার করতে হয়, লিমিটিং রিয়েজেন্ট থেকে উদ্বৃত্ত বিক্রিয়াত পদার্থ, সরি, আর হচ্ছে অবশিষ্ট যে বিক্রিয়ক পথ, এদের যে ফর্মুলাগুলো আছে ভালো করে দেখবে। এবার দেখো, এটা হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্টের ক্যালকুলেশন ফেলেছে, এখানে বলেছে অ্যামোনিয়া, বলছে উৎপন্ন অ্যামোনিয়ার মোল সংখ্যা কত। তো লিমিটিং রিয়েজেন্টকে, এটা লিমিটিং রিয়েজেন্ট, 20/28 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, এর সঙ্গে জাস্ট অ্যামোনিয়ার সহগটা গুণ করে দিলে অ্যামোনিয়া কতটা তৈরি হবে পেয়ে যাবো আমরা। 2 দিয়ে কাটলে এটা কত দিয়ে কাটছে, 28 মানে এটা 14 দিয়ে কাটছে, এটা 2 দিয়ে কাটলে 20 দিয়ে মানে এটা 10 দিয়ে কাটবে, এটা 7 দিয়ে কাটবে, তার মানে 10/7, 10/7 মানে এটা 10 বসালাম, 7 1 7, 3 নামলো, দশমিকের জন্য 0, 4 7 28, তার মানে 1.42, সি আনসার। নাইট্রোজেন হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট, এবং তোমার তোমার এখানে যেটা তৈরি হচ্ছে অ্যামোনিয়া, তার মোল পরিমাণ হচ্ছে 1.42 মোল। পুরো খুবই ইজি ছিল ব্যাপারটা, ভালো করে পড়বে, যে জায়গাগুলো তোমার মনে হচ্ছে যে এটা আমার হচ্ছে না, ওই জায়গাটা আমি করতে পারছি না, খাতা খুলবে, সেই জায়গাগুলো করবে আরামসে, সেই জিনিসটা তোমরা করতে পারবে, আমি এটুকু আমার ভরসা আছে। তো দেখো পরের কোশ্চেন দেখো, C7H22 হাইড্রোকার্বনটির একটি অণুর ভর বার করতে বলেছে। তো একটি অণুর ভর, স্পেসিফিক কোনো একটা অণুর প্রকৃত ভর বার করার জন্য আমাকে কি করতে হয়, তার আণবিক ভরের সঙ্গে 1 mE গুণ করতে হয়। তাহলে আমরা এখানে এইটার একটা ভর বার করে নেবো, C70 লেখা আছে, C70, আর হচ্ছে এইচ তোমার কি লেখা আছে, এইচ হচ্ছে 22 লেখা আছে। তো তাহলে C70 এর ভর কত আসবে, 70 গুণিতক হচ্ছে 12 হয়ে গেল, কার্বনের ভর 12, প্লাস এখানে 22 গুণিতক 1 হয়ে যাবে, 22 গুণিতক হয়ে যাবে 1। তাহলে এখানে 70 দুগুণে, এখানে 7 12 কত হয়, 7 12 হচ্ছে 84, তাহলে এখানে 840 এলো তোমার, প্লাস 22, তার মানে টোটাল আছে তোমার 862, 862 চলে আসছে, 862। এবার একটা আণবিক, একটা মানে এর আণবিক ভর 862, এবার একটা অণুর ভর বার করতে বলেছে, মানে এর সঙ্গে 1 mE তুমি গুণ করে দেবে। 1 mE মানে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। 1 mE সমান কত গ্রাম, এই প্রশ্নটাও তো বহুবার এসেছে। 1 mE সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে এই হয়ে যাবে আমার আনসার। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে আরামসে বার করে নিতে পারবো কত আসছে। এটার যদি ফ্র্যাকশনাল ভ্যালু বলি 0.66, তো তার মানে তোমার হচ্ছে 862 ইন্টু 1.66 এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1 প্লাস 0.66, তাহলে 1 প্লাস হচ্ছে 2/3, 1 3 0.33, 2 দিয়ে গুণ করলে তাহলে 0.66 এর ভ্যালু আসবে। তাহলে এখানে টোটাল ভ্যালু আসছে তোমার 1 প্লাস 2 3, 3 3 হচ্ছে 5 3, তার মানে এটা 5/3 আসছে। 3 দিয়ে এটা কাটবো, 3 দিয়ে কাটলে এটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 2 8 আসছে, 3 8 24, 3 8 24 2, 3 3 7 21, 7 দিয়ে নামলো, ইন্টু 10⁻24, 7 দিয়ে কাটাকুটি গেল আর কি, 5 7 35, 5 হাতে থাকছে 3, 5 8 40 আর 3 43, 3 হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 14, তার মানে 1.43 ইন্টু 10⁻21, তার মানে এইটা আমার এটার সাথে ম্যাচ করছে। এবার আমি দেখবো যে আমার আর অপশানগুলোতে, মানে একের সাথে 4, মানে একের সাথে 4 কতগুলো অপশন আছে, একের সাথে ডি আর কি, একের সাথে সি আছে, তার এটা হবে না। আচ্ছা, তার বি অপশনে একের সাথে ডি এটা হতে পারে, একের সাথে বি এটা হচ্ছে না, আর ডি এটাতে একের সাথে বি এটাও হচ্ছে না, তাহলে আনসার হচ্ছে বি। এবার তুমি যদি তোমার মনে হয় যে আমি না আরো দুটো চেক করতে চাইছি, তাহলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। 64 গ্রাম SO2 কতগুলো অণু আছে, এটা তুমি চেক করে নিতে পারো। 64 গ্রাম SO2 কতগুলো অণু আছে, দেখো 64 গ্রাম যদি আমাকে SO2 বলে, তাহলে 64 গ্রাম SO2 মানে এর অণু সংখ্যা কি করে বার করবো, গ্রাম বাই SO2 আণবিক ভর ইন্টু 6.022 ইন্টু 10⁻23, ব্যাস হয়ে গেল। তাহলে আরামসে এটা কাটছে, এবং তার মানে এই তোমার দুয়েরটা এ আসছে, দুয়েরটা এ, তো দুয়েরটা এই অপশানে মিলে যাচ্ছে। দুয়েরটা দেখো বাকি অপশানে, এখানে দুয়েরটা ডি আছে,
এখানে দুইটা সি আছে, এখানে দুইটা এ আছে, কিন্তু এখানে এক একটা মেলেনি। তো সুতরাং বি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো চাপ নেই। পরের কোশ্চেনে চলে যাবো। কোশ্চেন কিন্তু তাড়াতাড়ি করতে গেলে তোমাকে একটু বুদ্ধি লাগাতে হবে, কিছু করার নেই। একটি যৌগে 28% নাইট্রোজেন এবং 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। বলছে ওই যৌগটিতে ধাতুর 3টে পরমাণু এবং 2টো নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকলে ধাতুটির পারমাণবিক ভর কত? তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে? প্রথমে আমাকে বার করতে হবে যে স্থূল সংকেত। হুম তাও আরেকবার দেখে নিচ্ছি। একটি যৌগে 28% নাইট্রোজেন আছে এবং 28% নাইট্রোজেন আছে এবং 72% ধাতু আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। 72% সাবাস, খুব ভালো, সুন্দর। দিয়ে বলছে যৌগটিতে ধাতুর 3টে পরমাণুর সঙ্গে 2টো নাইট্রোজেন পরমাণু, ধাতুর 3টে পরমাণু 2টো নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তার মানে আমি যদি বলি যে ধাতুর সংকেত কি, তাহলে ধাতুর সংকেত হচ্ছে এম। আরে মনে করো ধাতুর সংকেত হচ্ছে এম, এটা ধাতুর সংকেত। এবার বলেছে ধাতুর 3টে পরমাণু মানে M3 আর 2টো নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে মানে N2, এটা হয়ে যাচ্ছে সংকেতটা। এবার পার্সেন্টেজ কি করে বার করতে হয়? কোনো একটা এলিমেন্টের পার্সেন্টেজ, কোনো অণুতে কোনো একটা এলিমেন্টের পার্সেন্টেজ বার করার নিয়ম হচ্ছে ওই অণুটার মোট ভর বাই, সরি, ওই পরমাণুটার মোট ভর ওই অণুতে বাই হচ্ছে আণবিক ভর। ঠিক আছে? তাহলে এখানে আমি যদি অণুটার পার্সেন্টেজ বার করি, আমি ধরছি অণুটা এম এর মনে করো পারমাণবিক ভরটা হচ্ছে এক্স। তাহলে এখানে কটা এম আছে? তুমি বলবে 3টে এম আছে। তাহলে টোটাল ভর কত হলো? 3x। তবে 3x বাই 3x প্লাস নাইট্রোজেনের নিজের ভর বাই মোট ভর, মানে এই অণুটার মোট ভর কত হবে? 3x প্লাস নাইট্রোজেনের ভর কত? নাইট্রোজেনের ভর হচ্ছে 14, কিন্তু 14 কতগুলো আছে? 2টো নাইট্রোজেন আছে, 14 ইন্টু 2 হবে। এর ইন্টু 100% করলে এর পার্সেন্টেজের সাথে সমান হবে। কত পার্সেন্ট বলেছে? বলছে ধাতুর ওজন 72% ধাতু আছে, তার মানে এটা 72% হবে। এই ওয়েটটা কত পার্সেন্ট হবে গো? 72%। তার মানে পার্সেন্ট পার্সেন্ট তুলে দাও, তাহলে 3x বাই তোমার আসছে 3x প্লাস 14 দুগুণে 28, এটা সমান হচ্ছে 72। 72 72 হয়ে যাচ্ছে, পার্সেন্ট আমি তুলে দিয়েছি বাই 100। 72 বাই কত যাচ্ছে? 100। এখানে 100 এর দিকে নামিয়ে দিলাম, 72 বাই 100 হয়ে গেল। তার মানে 3x এর মান 72 আর 3x প্লাস 28 এর মান কত? 3x প্লাস 28 এর মান হচ্ছে 100। নর্মাল করোনা, অসুবিধা কি আছে? এরকম ভাবে 28। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে, কিছু করার নেই। তার মানে এটা হচ্ছে 3 3, এটা কাটা যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে মনে হয় না? 4 18 72 আর 4 দিক হলে 4 25 100। সুন্দর কাটাকুটি যাচ্ছে। 3 25 কত? এখানে 75x, 75x প্লাস হচ্ছে 3 18 54, 54x প্লাস এটা আমি 28 কিন্তু 18ই রাখবো, কারণ জটিলতার দরকার নেই। 28 ইন্টু 18 এমনি কাটাকুটি হবে। 75 থেকে 54 বাদ দাও, 75x মাইনাস হচ্ছে 54x সমান আসছে 28 ইন্টু হচ্ছে 18, এটা আসছে 4 5 দিতে, মানে এটা হচ্ছে 5, তার মানে 1 দিতে আসছে 5 2 54 আর হচ্ছে এদিকে 21, 54 আর 21 হচ্ছে তোমার সমান হচ্ছে 28 ইন্টু 18। তাহলে x এর মান হচ্ছে 28 ইন্টু 18 ডিভাইডেড বাই 21। যদি আমি 3 দিয়ে কাটি, 3 7 21, 3 6 18, 7 দিয়ে গেলে 4 7 4 6 24 আসছে। এখানে ডাইরেক্ট কেটে দিলাম 3 দিয়ে, মানে 3x সমান যদি 72 করে নিতাম, মানে এটাতে মিলছে মানে অন্যটাতে মিলবে, এরকম ব্যাপার হবে না সাধারণত। না, তাহলে 3, এখানেও 3 24 চলে আসে, তো x এর মান আসছে 24। তাহলে x এর মান কত? x এর মান 24 অপশনে আছে কি? হ্যাঁ আছে, তাহলে বি আনসার হবে। ঠিক আছে, তো আনসার হয়ে গেল বি। এইভাবেই করবে, সহজ হবে। আচ্ছা, তারপরে দেখো NO2 এবং N2 এর মিশ্রণে বাষ্প ঘনত্ব এত। NO2 এর মূল ভগ্নাংশ কত বার করতে বলেছে? আচ্ছা, NO2 আছে আর আছে N2O4, এদের দুজনের মিশ্রণের বাষ্প ঘনত্ব। তার মানে যদি আমি বলি যে এখানে NO এর পরিমাণটা, NO2 বাষ্প ঘনত্ব কত? NO2 বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার NO2 বাষ্প ঘনত্ব যদি x হয়, NO2 বাষ্প ঘনত্ব যদি x হয়, তাহলে তোমার NO2 বাষ্প ঘনত্ব যদি x হয়, আচ্ছা এমনিতেও পার করা যাবে বাষ্প ঘনত্ব করে নিন, 14 আর অক্সিজেনের 16 দুগুণে 32। তার মানে এখানে টোটাল কত আসছে? 4 আর 2 6, 3 আর 1 4, 46। তাহলে 46 কে 2 দিয়ে গুণ করো, 92, 92 হবে N2O4, কারণ NO2 ডাইমারাইজ হয়ে N2O4 তৈরি করে। তাহলে সেই জায়গায় তোমার NO2 ক্ষেত্রে বলি, NO2 তোমার আসছে কত? NO2 আসছে তোমার 14, মানে বাষ্প ঘনত্বটাই আণবিক ভরটা আসছে 46, তার বাষ্প ঘনত্ব আসছে 23, বাষ্প ঘনত্ব আছে 23 আর N2O4 এর হচ্ছে 46,
প্লাস 1। এবার মনে করো এইটা x% আছে, প্লাস এটা আছে 100 মাইনাস x%, ঠিক আছে? 100 মাইনাস x% ডিভাইডেড বাই 100 মানে কত আসবে এটা 27.6 এটা আসবে ইন্টু 100 বাই 100 আছে, এটা উপরের দিকে গুণ করলে ইন্টু 100 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, তাহলে এবার এখান থেকে এক্স এর পরিমাণটা আমাকে বার করতে হবে, সেটাই হচ্ছে মূল পার্সেন্টেজ চলে আসবে এর ক্ষেত্রে। তাহলে এখানে আমার আসছে টোটাল 23x মাইনাস 46x, মানে সরি প্লাস 46x, না মাইনাস 46x আসছে, প্লাস হচ্ছে 4600 সমান 2760 এটা। তাহলে মাইনাস 23x ইকুয়াল টু 2760 মাইনাস 4600। তাহলে 4600 থেকে 2760 যদি আমি বিয়োগ করি, 0 এখান থেকে 6 মানে 4 নামছে, আর থাকছে 8 8 8 কয় দিয়ে 16, 8 দিয়ে 16 1840। তার মানে মাইনাস 23x সমান মাইনাস 1840, এটা আসছে মাইনাস মাইনাস কেটে দাও, এক্স সমান কত আসছে তোমার 1840 ডিভাইডেড বাই 23, এটা আসছে ডিভাইড বাই 23, এটা আসছে, এটা এক্স এর মান আসছে। এক্সটা আমি কার ধরেছিলাম, NO2 ধরেছিলাম, ঠিক আছে? NO2 ক্ষেত্রে ধরেছিলাম। 23 দিয়ে 1840কে যদি আমি ভাগ করি, তাহলে এটা কত দিয়ে যাচ্ছে, 23 6 7 12 7 দিয়ে যাবে, 3 7 21 1 হাতে রইল 2, 7 2 14 2 16 161, 7 8 দিয়ে 8 2 16 3 8 24, 8 দিয়ে 3 8 24 4 থাকছে 2, 8 2 16 16 আর 2 18, একদম কেটে যাচ্ছে পুরোপুরি। এটা তোমার কাটছে যেটা 8 দিয়ে কাটছে, কারণ এটা 8 দিয়ে আরামসে কাটছে, মানে এটা 80 দিয়ে কাটবে। হ্যাঁ হ্যালো, রুদ্র বলতে না, তো কিছু বলেনি। আচ্ছা আচ্ছা, ওই তুমি ওই কার কাছে যেন পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ও আচ্ছা, ঠিক আছে। তোমাদের কতগুলো চ্যাপ্টার হয়েছে? কোন কোন চ্যাপ্টারগুলো হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তোমাদের তো এখন এরপর মনে হয় সোমবার আছে, এখন তো ভোরের দিকে পড়াচ্ছি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সোমবারে চলে আসবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। ওই তো ওদের সঙ্গে যে 5টার সময় বোধ হয়, এখন মানে এমনি পড়াই 6:30 থেকে, কিন্তু এখন ওই মর্নিং স্কুল হচ্ছে তো ওই জন্য এখন 5টা থেকে পড়াচ্ছি। সেটাও কোনো বিষয় নয়, এটা পরে আলোচনা করবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আসছে তোমার 80 এলো, তাহলে এক্স এর মান কত এলো, এক্স এর মান আমার 80 এলো। এক্স এর মান যদি 80 আসে, তাহলে এবার বাকি তোমার ইন্টু 5 এর ক্ষেত্রে কত আসবে, ইন্টু 5 এর ক্ষেত্রে 20। তার মানে তোমাকে কি বার করতে বলেছে, NO2 এর মোল ভগ্নাংশ কত, মূল ভগ্নাংশ করে বার করতে, দেখো 80 বাই 80 প্লাস 20, তার মানে টোটাল কত আসছে 80 বাই 100 মানে 0.8, আনসার কত 0.8, মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন আছে। দেখো এই অঙ্কটা যে আগের অঙ্কটা করলাম না, এই অঙ্কটা করার আরো অনেক উপায় আছে, কিন্তু আমার এটাতে সোজা লাগে আমি করেছি। এবার যার যেমন ভাবে লাগবে, মানে যেমন সোজা লাগবে সে করবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে অ্যাকচুয়ালি মোল পরিমাণটা ধরে নিয়েছিলাম, যে এর বাষ্পঘনত্বের সঙ্গে এর মোল গুণ করেছি, ওর বাষ্পঘনত্বের সঙ্গে ওর মোল গুণ করেছি, টোটালটা 100 দিয়ে ভাগ করেছি, গড় মানটা 0.8, এই যে 27.6 বসে দিয়েছি, ক্যালকুলেশন করতে হয়ে গেছে। NH3 এবং HCl সমান NH4Cl, এই বিক্রিয়াটির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়, তার কারণ গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে উৎপন্ন বিক্রিয়াত পদার্থটাকেও গ্যাসীয় হতে হবে, কিন্তু NH4Cl যেটা তৈরি হয় সেটা সলিড স্টেটে তৈরি হয়, সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না। এবার বলেছে NH4Cl গ্যাসীয় পদার্থ নয়, ডেফিনেটলি এ আর বি উভয় সঠিক, এবং সঠিক কারণটাও সঠিক দিয়েছে। আমাদেরকে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে কি বলা ছিল, যে ধরো দুটো বিক্রিয়া পরস্পর বিক্রিয়া করে যদি বিক্রিয়াত পদার্থটা গ্যাসীয় হয়, তখন তো তাদের আয়তন সবার সাথে আর কি সরল অনুপাতে থাকবে, কিন্তু এখানে NH3 গ্যাস সাবাস, HCl গ্যাস সুন্দর,
কিন্তু NH4Cl তো কঠিন, তাহলে সেই জায়গায় তো এই সূত্রটা কাজে লাগবে না, মানে অ্যাপ্লিকেবল হবে না, সরি। 33 বলছে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়াগুলির মধ্যে কোনটা সঠিক নয়। অর্থাৎ বিক্রিয়ার আগে বিক্রিয়া কণুগুলির যে মোট ভর আর বিক্রিয়ার পরে বিক্রিয়া কণুগুলির যে বিক্রিয়াত পদার্থের যে মোট ভর, এটা কোথায় কি নেই, এটা আমাকে প্রশ্ন করেছে, মানে কোনটা ঠিক নয়, সেই অনুযায়ী কোনটা ঠিক নয় এটা আমাকে প্রশ্ন করেছে। তাহলে প্রথমেই আমি দেখব যে ব্যালেন্স, এই যে ব্যালেন্স আমরা এইমাত্র একটু এর আগে পড়েছি, ব্যালেন্স সবসময় কোন সূত্রকে ধরে করতে হয়, ব্যালেন্স সবসময় আমাদেরকে ভরের নিত্যতা সূত্রকে ধরে করতে হয়। কি কোনো প্রশ্ন স্কিপ করেছি? না তো, এরকম তো কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি, হ্যাঁ গো, আমি বলে দিচ্ছি, আমি ক্লাস রেকর্ডিং করি, তুমি রাখো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এক্ষুনি, আমি বলে দিচ্ছি, আমার আর 2-3টা কোশ্চেন আছে, করে দিয়ে আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলো। ঠিক আছে, তুমি আজকে আনলি, তুমি করে দেখবে, যদি অসুবিধা হয় ওইটা পুরো ফেরত দিয়ে দেওয়া, ঠিক আছে? ভাই ছেলেদের প্রচুর চাপ, সারা দিন সব কিছু সামলাতে হবে, ভালো করে পড়াশোনা করো তখন, তাহলে পরে না পস্তাতে হবে যে আমার কারণ ভালো করে পড়িনি। প্রচুর চাপ, প্রচুর চাপ ছেলেদের, মানে আমি বলছিলাম মেয়েদের চাপ নেই, তার তুলনায় ছেলেদের চাপটা অনেকটাই বেশি। সুতরাং ভালো করে পড়াশোনা করো, অধৈর্য লাগবে, মানে বোরিং লাগবে পড়তে পড়তে, মানে মনে হবে যে দূর হচ্ছে না আমার দ্বারা কিছু, এরকম মনে হতেই পারে, কিন্তু সেই জায়গায় হাল ছেড়ে দিলে ওখানেই জীবন শেষ। পড়াশোনাটাকে সেই সাধনার মতো নিতে হবে, প্রচুর প্রচুর মানে অবস্টাকেল আসবে রাস্তায়, সেগুলোকে সব কাটিয়ে, ঠিক আছে, সে একটা গন্তব্যে মানুষ পৌঁছানোর সময়, মানে পৌঁছাতে অনেকটা তাকে স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, প্রচুর পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প ছাড়া আমাদের কাছে কিছু নেই। আমরা সবাই পড়াশোনা নিয়ে, যেহেতু এই প্রফেশনটাকেই চুজ করে নিয়েছি, পড়াশোনা করব, পড়াশোনা করে কিছু করবো, যেটা করবো সেটা ভালো করে করার চেষ্টা করাটাই আমার মনে হয় ঠিক। যাই করবো সেটা ভালো করে করবো। সেটা যে কিছুই হতে পারে, যে কোনো কাজ হতে পারে, সবসময় ভালো করে করার চেষ্টা করতে হবে। নেক্সট দেখো, এখানে আমাকে তোমার হচ্ছে, আগে এক একটা বিক্রিয়াকে আমরা লিখে লিখে নিই। 2 mg প্লাস O2 থেকে MgO, এটা দিয়েছে তো 2 mgO। তাহলে আমি এখানে ম্যাগনেসিয়ামের ভর কত, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, তাহলে 24 × 2 হলো, প্লাস অক্সিজেনের হচ্ছে তোমার 16×2 = 32, তাহলে এখানে 24×2 = 48 প্লাস 32 যদি যোগ করা হয়, তাহলে তোমার এই 2 এখানে দিয়ে দাও, তাহলে 50 আর 80 আসছে। এখানে এমজিওর ভর কত হয়, 24 প্লাস হচ্ছে 16, 24 প্লাস হচ্ছে 16 মানে হচ্ছে তোমার 40, 40কে 2 দিয়ে গুণ করো 80, তার মানে এটা মিলে যাচ্ছে। তবে এটা ঠিক আছে। কোনটা সঠিক নয় আমাকে বলেছে, সঠিক নয় কোনটা, C3H8, আমি তোমাদের ব্যালেন্স করা শিখিয়েছিলাম, C3H8 প্লাস O2, এটা ভুল আছে, কারণ এখানে অক্সিজেন আগে দেখো কোনো ব্যালেন্স, অক্সিজেন আগে কিছু দেওয়াই নেই, তো দেখেই বুঝতে পারবে তোমরা, C3O2 প্লাস CO2 প্লাস H2। তাহলে আমরা আমরা কি পড়েছি, আমরা পড়েছি আমরা প্রথমে কার্বনকে ব্যালেন্স করব, তারপর হাইড্রোজেনকে ব্যালেন্স করব, তারপর অক্সিজেনকে ব্যালেন্স করব। এদিকে 3টে কার্বন আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে 3 হবে, এখানে হাইড্রোজেন আছে, তাহলে এখানে হাইড্রোজেন 8টা আছে, মানে জলের আগে 4 হবে, 3 দুগুণে 6, 6 আর 4 10, তাহলে এখানে কত হবে 5। তাহলে এইটা ব্যালেন্স করা নেই, এই ইকুয়েশনটা ব্যালেন্স করা নেই, তার মানে এটা ঠিক নয়, তাহলে এটা ভুল আছে। ব্যাস হয়ে গেল, আনসার শেষ। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা বলছে, পরের কোশ্চেনটা আমাকে কি বলছে, পরের কোশ্চেনটা আমাকে বলছে নিম্নোক্ত কোন ক্ষেত্রে অক্সিজেনের পরমাণু সংখ্যা সর্বাধিক হয়, মানে এই যে অপশনগুলো আমাকে দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে নিচের কোন ক্ষেত্রে অক্সিজেনের পরমাণু সংখ্যা সর্বাধিক হবে। তো 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম O2 আর 1 গ্রাম O3। দেখো যদি আমাকে পরিমাণটা বলে দেয়, 1 গ্রাম অক্সিজেন দিয়েছে, তাহলে অক্সিজেনের ভরটা তো 1 গ্রামই, সেটা পরমাণু হোক আর অণুই হোক। আবার 1 গ্রাম O2, সেটাও 1 গ্রাম অক্সিজেনকে বোঝাচ্ছে, তার মানে তার মধ্যেও পরমাণু সংখ্যা সেমই হবে। 1 গ্রাম O3, সেখানেও পরমাণু সংখ্যা সেম, তাহলে তাহলে সব কটাতেই অক্সিজেনের পরমাণু সংখ্যা সেম। ভালো লাগলো না ব্যাপারটা, আমার এক্সপ্লেনেশনটা? তাহলে এক কাজ করো ভাই, তুমি পরমাণু ডাইরেক্ট বার করে নাও, তাহলে কি বেরোবে তোমার। দেখো 1 গ্রাম যদি আমি অক্সিজেন বলি, 1 গ্রাম অক্সিজেন, তাহলে এখানে পরমাণু, 1 গ্রাম যদি অক্সিজেনের কথা বলি, 1 গ্রাম যদি আমি অক্সিজেনের কথা বলি, তাহলে 1 গ্রাম অক্সিজেন মানে 1/16 মোল অক্সিজেন, তাই 1/16 মোল। আবার অক্সিজেন পরমাণু, কিন্তু এটা পরমাণু বেরোলো, কারণ এটা পরমাণুতেই দিয়েছে, ওটাকে পরমাণু আকারে দিয়েছে। দিয়েছে 1 গ্রাম O2, 1 গ্রাম O2 মানে আমি যদি বলি 1/, এটা অক্সিজেন অণু, অণু মানে আণবিক ভর দিয়ে ভাগ হবে 32। আবার এটা মোল বেরোলো, এইগুলো অণু বেরোলো, অণুকে পরমাণুতে নিতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে,
তাহলে 2 দিয়ে গুণ করে এটা 16 দিয়ে কেটে 1/16 মোল পরমাণুই থাকছে। আর 1 গ্রাম অতিরিক্ত মানে 1/48 পরমাণুতে নিতে গেলে এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 16 48, মানে 16 1/16 1/16 1/16, তার মানে আনসার কি হবে? সব কটাতেই অপশনের পরমাণু সংখ্যা সমান। এই এই মানে এইভাবে তোমাদের 34টা কোশ্চেন আমি সলভ করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি পরের কোশ্চেনগুলো সলভ করব। ভিডিওর মাঝখানে আমি দুবার ফোন ধরেছি, তার জন্য একটু ঘন্টা স্কিপ করে দিও, যে মনে করো না ভাই চলতেই থাকে এরকম, সব কিছু সামাল দিতে হয়, তো কিছু করার নেই, ওটা আমার। তো যাই হোক, ঠিক আছে, ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে শেখো, যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই বলবে।